নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। পুলিশ যে একদিনে করেছে, নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছরেও করতে পারেনি। মেয়র রোডের মঞ্চ থেকে শুরুতেই আরজিকর প্রসঙ্গ তুললেন অভিষেক। যারা 10 কোটি বঙ্গবাসীকে ছোট করেছে, বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, বাঙালি বলে কোনো জাতি নেই বলেছে, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীর লড়াই করতে হবে, মন্তব্য অভিষেকের। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে। বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। একাধিক দাবি নিয়ে ইউনূসের বাসভবন অভিযান ছাত্রদের। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে দাবি আন্দোলনকারী ছাত্রদের। ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত 3 মৃত বন্দুকবাজও। স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন, গুরুতর আহত 20 জন। জীবন থাকতে কারো ভোটাধিকার কাটতে দেব না, একযোগে বাম, বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। বাংলার কারুর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে ঘেরাও হবে দিল্লির রাজপথ, হুঁশিয়ারি অভিষেকের। বাড়ি বাড়ি সার্ভে করতে আসলে তথ্য দেবেন না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে ফের সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন, জীবন থাকতে কারুর ভোটাধিকার কাটতে দেব না। বিঁধলেন বিজেপি ও বামেদের। কেরলে নেতাজি সম্পর্কে ভুল তথ্য পড়ানো হচ্ছে দাবি করে বামেদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন। বিজেপিকে বিঁধলেন এসআইআর, বাংলা শ্রমিকদের হেনস্থা ও পরিবারতন্ত্রের ইস্যুতে। বিঁধলেন নির্বাচন কমিশনকেও। বললেন, আমি সব এজেন্সিকে সম্মান করি, কিন্তু বড়রা ললিপপ নিলে তা মানায় না। বছর খুললেই বাংলায় বিধানসভা নির্বাচন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সেই সুর আরও চড়ালেন। বিহারে এসআইআর এর পর বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হবে বলে জল্পনা। তৃণমূল নেত্রী অভিযোগ জানিয়েছেন, এসআইআর এর নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে। মঞ্চ থেকে বললেন, এনআরসি করে ভোটের নাম কাড়ার চেষ্টা। জীবন থাকতে ভোটাধিকার কাটতে দেব না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। আরও অভিযোগ তোলেন, বিজেপিকে ডিএম বিডিওদের ভয় দেখানো হচ্ছে। বেঁধেন নির্বাচন কমিশনকেও। বলেন, ইলেকশন কমিশন আসে আর চায়, তারপর কিন্তু রাজ্য সরকারই থাকে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি, ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে। যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই। অন্যদিকে চতুর্থবারের জন্য শাসক দলে ফেরার বার্তাও মঞ্চ থেকে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যুদ্ধের জয়ধ্বনি, আজকে যুদ্ধের দামামা বাজলো। আর আগামী 28শে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব। কথা দিয়ে গেলাম,
আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন। আমরা আগের বার একটা ছোট্ট কথা বলি, দাঁড়াও, সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। তাছাড়াও এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। হুঁশিয়ারি সুরে তার মন্তব্য, যদি বিজেপির সরকার কারোর মৌলিক অধিকার কাটতে চায় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস। হাই নিউজ নেটওয়ার্ক। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে হস্তক্ষেপও করব। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে হস্তক্ষেপ করব। একই সঙ্গে 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, দাগি টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি, তারপরেও কেন তালিকা প্রকাশ হলো না? এসএসসির উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, জনসমক্ষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন, কেন প্রকাশ করেননি? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে দাবি করেন, পরে ওই সওয়ালের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, দাগিদের নাম তালিকা প্রকাশ্যে আনা হয়নি। তারপরেই তার উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য, একটু আগেই বললেন প্রকাশ করেছি, এখন অবস্থান বদল করছে, শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন, আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ জানান, 7 দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে 7 দিন সময় দেওয়া হলো তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, বারবার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না। স্কুলে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল দাগি বলে চিহ্নিত নয় এমন চাকরিহারারা। বৃহস্পতিবার সেই মামলা শুনানিতেই তাদের আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, 7 থেকে 14 সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে চাকরি গিয়েছে 25,735 জনের। আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয় কমিশনকে। দাগি হিসেবে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। এরপর প্রায় 1 মাসের মাথায় এসএসসি এবং রাজ্য রায় রিভিউ পিটিশন আর্জি জানায় সুপ্রিম কোর্টে, কিন্তু সেসব খারিজ হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার মূলত নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আরজি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি। মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। অভয়াকাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মূল নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আরজি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই যুক্তিতেই তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 9 আগস্ট আরজিকরে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। কয়েক ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম অতিবাম দলগুলির নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত।
তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতের এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার থেকে বাতিল উত্তরবঙ্গের 113টি ট্রেন। পুজোর আগে দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। কোন কোন ট্রেন থাকছে বাতিলের তালিকায় দেখুন। উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী ট্রেনে যাত্রীদের জন্য দুঃসংবাদ। মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে 113টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে আগামী 30 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে এই ট্রেনগুলি চলবে না। তাছাড়া এই সময়কালে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে, কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার জন্য যারা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন তারা সমস্যায় পড়বেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এই 6 দিনে 40টি এক্সপ্রেস এবং 8টি প্যাসেঞ্জার মিলিয়ে আপ ডাউনে মোট 113টি ট্রেন বাতিল থাকছে। বৃহস্পতিবার 28 আগস্ট থেকে ওই অংশে ইন্টারলকিং নন ইন্টারলকিং এর কাজ চলবে, যে কারণেই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকছে তালিকায় রয়েছে শতাব্দী, তিস্তা তোরসা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটিবাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ কিছু ট্রেন। এছাড়াও মালদা টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে। সময়ের বদল করা হয়েছে কামাখ্যা, রাধিকাপুরের মতো বেশ কিছু ট্রেনের। ফলে আগামী শনিবার থেকে উত্তরগামী যাত্রীরা দুর্ভোগের মুখে পড়বে বলে আশঙ্কা। হাওড়া শিয়ালদা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়া বহু ট্রেনই রয়েছে বাতিলের তালিকায়। রেলের তরফে জানানো হয়েছে উৎসবের মরশুমের আগে রেলের পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্যই ট্রেন বন্ধ রেখে কাজ চালানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শপিং করার পর অনেক সময় বিল পেমেন্টের পর ক্রেতাদের থেকে ফোন নম্বর চাওয়া হয়, কিন্তু নিয়মটা কি তাই? ক্রেতা কি ফোন নম্বর দিতে বাধ্য? এই নিয়ে এবার নতুন আইন আনতে চলেছে কেন্দ্র। ডিপার্টমেন্টাল সেন্টার বা শপিং মলগুলিতে হামেশাই দেখা যায় একটি ছবি। বিপণী কর্মীরা ক্রেতাদের কাছে তাদের মোবাইল নম্বর জানতে চাইছেন। বেশিরভাগ ক্ষেত্রেই নম্বর চাওয়ার কারণ লয়ালিটি পয়েন্ট ক্রেতাদের দেওয়া বা কোনো ছাড় কিংবা অনলাইনে বিল পাঠানো। কিন্তু এবার থেকে এই ছবি আর দেখা যাবে না। মৌখিকভাবে ক্রেতাদের কাছ থেকে আর কোনো বিপণীতে মোবাইল নম্বর চাওয়া যাবে না। কেন্দ্রের তরফ থেকে এমনই আইন চালু করতে পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। এর কারণ মৌখিকভাবে মোবাইল নম্বর চাওয়ায় ক্রেতাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা লঙ্ঘিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর সেই প্রবণতা রুখতেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট চালু করতে চলেছে তারা, যা কার্যকর হলে প্রকাশ্যে ক্রেতাদের কাছ থেকে তাদের মোবাইল নম্বর চাওয়া অবৈধ বলে গণ্য হবে। তাৎপর্যপূর্ণভাবে 2023 সালের অগাস্ট মাসে সংসদের উভয় কক্ষেই এই সংক্রান্ত বিল পাস হয়েছিল। তার দুদিনের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতি মেলে এবং বিলটি আইনে পরিণত হয়। কিন্তু তারপর থেকে 2 বছর কেটে গেলেও আইনটি কার্যকর হয়নি। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই আইনের খসড়া বিধি তৈরি হয়। আর অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কেন্দ্রের একটি সূত্র জানিয়ে দেয় বিধিতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা তাদের নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিজেদের চেষ্টায় ক্লাসরুমকে স্মার্ট বানিয়ে ফেলল স্কুল, তাও আবার কোনো সরকারি সাহায্য ছাড়াই। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এহেন উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। হুগলি জেলা পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়, যেখানে স্মার্ট পড়াশোনার সুযোগ পাবে পড়ুয়ারা। নিজেদের চেষ্টায় ক্লাসরুমকে স্মার্ট বানিয়ে ফেলল স্কুল, তাও আবার কিনা কোনো সরকারি সাহায্য ছাড়াই। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় এহেন উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা চক্রের স্কুল পরিদর্শক সন্ত ফৌজদার বুধবার নয়া স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন। সময়ের সঙ্গে পড়াশোনার মানও বদলাচ্ছে। পুঁথিগত পড়াশোনার বদলে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করছে অনেক বেসরকারি স্কুল। এবার সেই পথে হাঁটছে জেলার বহু সরকারি স্কুলও। হুগলি জেলায় আগেও একটি স্কুলে এমন স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে। পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়, যেখানেও স্মার্ট পড়াশোনার সুযোগ পাবে পড়ুয়ারা। কিন্তু কোনো রকম সরকারি সাহায্য ছাড়া কিভাবে সম্ভব? বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানান, রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই উদ্যোগ সম্ভব হয়েছে। এর ফলে পড়ুয়ারা যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ পাবে, তেমনি স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত হবে। প্রধান শিক্ষকের কথায়,
আগামী প্রজন্মকে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে পড়াশোনা শেখাতে বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে এই কাজ করা হচ্ছে। তবে এখানেই থেমে থাকতে চান না। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় সোলার প্যানেল বসানো থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চান বলে জানিয়েছেন জয়ন্ত গুপ্ত। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুল পরিদর্শক সন্ত ফৌজদারও। তিনি বলেন, বর্তমানে স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে বড় স্ক্রিনের প্রয়োজন রয়েছে, ফলে স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এসআই। অন্যদিকে স্মার্ট ক্লাস পেয়ে খুশি পড়ুয়ারাও। কালো বোর্ড, চক ডাস্টার নয়, চোখের সামনে চলছে আস্ত একটা ছবি, যা দেখে কিছুটা অবাক ছাত্রছাত্রীরা। অভিভাবকরা বলছেন, শিক্ষার জগতে এগুলির প্রয়োজন রয়েছে। স্কুল এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে সেই শুল্ক হার কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে আচমকা সুর নরম করল আমেরিকা। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপরে আরও 25% শুল্ক বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকেই সেই শুল্ক হার কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে আচমকা সুর নরম করল আমেরিকা। বুধবার ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসের কর্তা তথা মার্কিন ট্রেজারি সচিব স্কট বলেন, আমরা ভারতের সঙ্গে খুব শীঘ্রই সহাবস্থানে আসব। এক মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্কট বলেন, লিবারেশন দিবসের পরেই ভারতের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা শুরু হয়। আমি ভেবেছিলাম মে বা জুন মাসের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে, কিন্তু তা হয়নি। আমরা ভেবেছিলাম অন্যান্য দেশগুলির সঙ্গে চুক্তির আগেই ভারতের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে যাবে। আমার মনে হয় রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে মুনাফা লাভের বিষয়টিকে নয়াদিল্লি বেশি প্রাধান্য দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্পর্ক খুবই জটিল, তবে কোনোভাবেই তিক্ত নয়। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমি মনে করি দিনের শেষে আমরা সহাবস্থানে আসব। স্কট আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটতিপূর্ণ দেশ। যখন দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিভেদ দেখা দেয়, তখন ঘাটতিপূর্ণ দেশটি লাভবান হয়। উদ্ধৃত দেশটিরও উদ্বিগ্ন হওয়া উচিত। ভারতীয়রা আমাদের কাছে পণ্য বিক্রি করেছে, তাদের শুল্ক খুব বেশি এবং তাদের সঙ্গে আমাদের ঘাটতিও অনেক বেশি। উল্লেখ্য, মার্কিন শুল্কবানের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন কেন্দ্রগুলিতে। জানা যাচ্ছে, শুল্কর কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপার্ট অর্গানাইজেশনের সভাপতি এস.সি. রালহান বলেন, বিপুল পরিমাণে এই শুল্ক চাপানোর জেরে ত্রিপুরা, নয়ডা, সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম, বাংলাদেশের মতো প্রতিযোগীদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়ছে ভারত। বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট এবং অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি। ট্রেড থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অনুমান 2025-26 সালে আমেরিকায় ভারতের পণ্য রফতানি প্রায় 43% কমে $87 বিলিয়ন থেকে $49 বিলিয়ন দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে আচমকা সুর নরম করল আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক। এবার H-1B ভিসা নিয়মে রদবদল আনতে চলেছে আমেরিকা। কড়াকড়ি বাড়তে চলেছে গ্রিন কার্ডেও। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের কথায় এমনই ইঙ্গিত মিলেছে। আর এতেই উদ্বেগ বেড়েছে আমেরিকায় বসবাসকারী লক্ষ লক্ষ বিদেশি কর্মী ও পড়ুয়াদের। এবার H-1B ভিসার নিয়মে রদবদল আনতে চলেছে আমেরিকা। কড়াকড়ি বাড়তে চলেছে গ্রিন কার্ডেও। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের কথায় এমনই ইঙ্গিত মিলেছে মঙ্গলবার। আর এতেই উদ্বেগ বেড়েছে আমেরিকায় বসবাসকারী লক্ষ লক্ষ বিদেশি কর্মী ও পড়ুয়াদের। মঙ্গলবার লুটনিক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
H-1B ভিসা নিয়ে দুর্নীতি চলছে। তার দাবি, এই ভিসার সুযোগ নিয়ে বিদেশিরা আমেরিকায় গিয়ে কাজের সুযোগ পাচ্ছেন, ফলে মার্কিন মুলুকের বাসিন্দাদের কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। লুটনিক লেখেন, H-1B ভিসার সুযোগ নিয়ে বিদেশি কর্মীরা আমেরিকানদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছেন। সমস্ত বড় বড় মার্কিন সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে আমেরিকার বাসিন্দাদের অগ্রাধিকার পাওয়া উচিত। এখন আমেরিকানদের নিয়োগের সময়। সংবাদ মাধ্যম সূত্রের খবর, অচিরেই H-1B ভিসা এবং গ্রিন কার্ডের নিয়মে বড়সড় রদবদল আসতে চলেছে। কারণ আমেরিকান এবং গ্রিন কার্ডধারীদের মধ্যে গড় বেতনেও বৈষম্য রয়েছে। লুটনিকের কথায়, গড় হিসেবে আমেরিকানরা বছরে $৭৫,০০০ আয় করেন, গ্রিন কার্ডধারীরা আয় করেন $৬৬,০০০। কেন এমন হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প এই নিয়ম পরিবর্তন করতে চলেছে। আমরা গোল্ড কার্ড আনার কথা ভাবছি। এখন থেকে আমেরিকায় কেবলমাত্র সেরা ব্যক্তিদের বাছাই করে আনা হবে। ভিসা প্রদানের প্রক্রিয়ার প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে H-1B দেওয়ার জন্য লটারি ব্যবস্থা বাতিল করা, উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া, আয়ভিত্তিক ভিসা প্রদান ইত্যাদি। নতুন এই পদক্ষেপের ফলে আমেরিকায় বসবাসকারী ভারতীয় কর্মী ও পড়ুয়াদের উপরেও প্রভাব পড়তে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, আমেরিকায় ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে B-1 ভিসা প্রয়োজন হয়, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে লাগে B-2 ভিসা। পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকায় যেতে গেলেও B-2 ভিসারই প্রয়োজন হয়। সাধারণত B-1 এবং B-2 ভিসা একই সঙ্গে দেওয়া হয়, আর গ্রিন কার্ড হল অনাবাসীদের আমেরিকায় স্থায়ী বসবাসের ছাড়পত্র। চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভিসা ও গ্রিন কার্ড নিয়ে কড়াকড়ি বেড়েছে। সেই আবহে নতুন নিয়ম আনার ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আমিরকে স্কুলে বন্দুকবাজের হানা। প্রাথমিকভাবে জানা গিয়েছে হামলায় 3 জনের মৃত্যু হয়েছে, বন্দুকবাজও মারা গিয়েছে বলে খবর। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন, অন্তত 20 জন গুরুতর আহত। গোটা ঘটনার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজর রাখছেন বলে জানা গিয়েছে। ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হানা। প্রাথমিকভাবে জানা গিয়েছে হামলায় 3 জনের মৃত্যু হয়েছে, বন্দুকবাজরাও মারা গিয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল। এখনো ওই স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন, অন্তত 20 জন গুরুতর আহত হয়েছিল ওই ঘটনায়। গোটা ঘটনার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজর রাখছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় বন্দুকবাজকে ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। রবিন ওয়েস্টারম্যান নামে 23 বছর বয়সী ওই রূপান্তরকামী 3টি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল মিনিসোটা প্রদেশের মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে। তার সঙ্গে ছিল একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। ইউটিউবে রবিন ডব্লিউ নামে একটি চ্যানেল ছিল ওই ওয়েস্টম্যানের। একটি ভিডিওয় প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ম্যাগাজিন দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও ওই চ্যানেলটি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে সমাজ মাধ্যম কর্তৃপক্ষ। ট্রাম্পের রিপাবলিকান পার্টির রক্ষণশীল নেতা লরা লুমার এই সংক্রান্ত কিছু আগ্নেয়াস্ত্রগুলির ছবিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। লুমার জানিয়েছেন ওই আগ্নেয়াস্ত্রগুলি মিনিয়াপলিসের স্কুলে হামলাকারী ওয়েস্টম্যানের। আগ্নেয়াস্ত্রগুলির গায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি লেখা আছে। এছাড়াও ভারত এবং ইসরায়েলের বিরোধী কিছু মন্তব্যও লেখা রয়েছে ওই আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিনের গায়ে। ম্যাগাজিনের গায়ে লেখা আছে, ডোনাল্ড ট্রাম্পকে খুন করো, ট্রাম্পকে এখনই খুন করো, ইসরায়েলের পতন হতেই হবে, পুড়িয়ে দাও ইসরায়েলকে। আবার একটি আগ্নেয়াস্ত্রের গায়ে লেখা ছিল, ভারতে পরমাণু বোমা ফেলো। ওই লেখা সহ আগ্নেয়াস্ত্রের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে রিপাবলিকান দলের নেত্রীর দাবি, ভারত বিরোধী এবং ইহুদি বিরোধী প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিল হামলাকারী। আগ্নেয়াস্ত্রর গায়ে লেখাগুলি থেকে তা স্পষ্ট বলে মনে করছেন তিনি। প্রসঙ্গত 2020 সাল পর্যন্ত ওয়েস্টম্যানের নাম ছিল রবার্ট, পরে তিনি নিজে মহিলা হয়েছেন। রবার্ট থেকে তিনি হয়েছেন ওয়েস্টম্যান। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়েস্টম্যান নিজেকে রূপান্তরকামী বলে দাবি করেন। হামলাকারী রাইফেলের ম্যাগাজিন ট্রাম্পের খুনের হুমকির কথাও লেখা রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার আমেরিকার স্কুলে ওই এলো পাথারি গুলিবর্ষণে 2 জন শিশুর মৃত্যু হয়েছে, জখম আরও 17। তাদের মধ্যে 14 জনের বয়স 6 থেকে 15 বছরের মধ্যে। স্কুলে হামলার কিছু সময় পরে অদূরে গাড়ি পার্ক করার জায়গা থেকে উদ্ধার করা হয় আততায়ীদের দেহ। পুলিশ সন্দেহ করবার পরে
নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী করে। আমেরিকার এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে অন্যান্য দেশেও। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ পর্যন্ত হার মোহনবাগানের। কলকাতা ফুটবল লিগে বুধবার ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে সুপার 6-এ ওঠার রাস্তা কঠিন করে ফেলল সবুজ মেরুন। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কাস্টমস, ষষ্ঠ স্থানে মোহনবাগান। শেষ পর্যন্ত হার মোহনবাগানের। কলকাতা ফুটবল লিগে বুধবার ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে সুপার 6-এ ওঠার রাস্তা কঠিন করে ফেলল সবুজ মেরুন। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কাস্টমস। 9 ম্যাচে 14 পয়েন্টে ষষ্ঠ স্থানে মোহনবাগান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে যখন মনে হচ্ছিল দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে, তখন একেবারে শেষ বাঁশি বাজার মুহূর্তে গোল করে জিতে যায় কাস্টমস। ইনজুরি সময়ের 97 মিনিটে গোল করেন রৌনক পাল। কাস্টমস ছাড়াও 19 পয়েন্টে রয়েছে আরও দুটি দল। ইস্টবেঙ্গলের 10 ম্যাচে 19 পয়েন্ট, তারা গোল পার্থক্যে পয়েন্ট তালিকায় শীর্ষে। সুরুচি সংঘেরও 10 ম্যাচে 19 পয়েন্ট, গোল পার্থক্যে তারা কাস্টমসের থেকে এগিয়ে। বুধবার সুরুচি 2-0 গোলে হারায় রেলওয়েকে। বুধবার অধিনায়ক সন্দীপ মালিককে ছাড়াই মাঠে নামতে হয়েছিল মোহনবাগানকে। তার চোট রয়েছে। উল্টো দিকে কাস্টমসে ছিলেন রবি হাসদার মতো ফুটবলার। ফলে ধারে ভারে মোহনবাগানের থেকে এগিয়েই ছিল কাস্টমস। তা সত্ত্বেও মোহনবাগান লড়াই করে। প্রথমার্ধ গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা করে দুই দলই, কিন্তু কোনো দলই সেই লক্ষ্যে পৌঁছাতে পারছিল না। শেষ পর্যন্ত 97 মিনিটে বাজিমাত করে কাস্টমস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।